বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে বলছো আমার বেশ কয়েকটি ভিডিওতে দেখানো টিপসকে ফলো করার পর তোমাদের লাউ গাছের মধ্যে এবছর প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এসেছে এবং সেই স্ত্রী ফুলগুলো ছোট ছোট লাউয়ে পরিণত হয়েছে। কিন্তু তোমরা অনেকেই এই সময় আমাকে কমপ্লেন করছো সেই লাউগুলোর মধ্যে কিছু লাউ এই সময় এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে, আবার কিছু লাউকে দেখা যাচ্ছে এই রকম পচে গিয়ে গাছ থেকে ঝরে পড়ছে। আর সেই কারণে তোমরা আমার কাছে এই সময় অনেকেই জানতে চাইছো তোমাদের লাউ গাছের মধ্যে আসা লাউগুলোকে তোমরা হলুদ হওয়ার হাত থেকে কি করে বাঁচাবে, কি করে লাউ পচে যাওয়ার সমস্যাকে তোমরা বন্ধ করতে পারবে। তো তোমরা যারা চাইছো তোমাদের লাউ গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলোকে হলুদ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে, ছোট লাউগুলোকে পচে যাওয়া বন্ধ করতে, তাহলে এই ভিডিওটাকে সম্পূর্ণ কিন্তু দেখার অনুরোধ রইল। কারণ বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো মাত্র 1 টাকা খরচ করে এবং কিছু ঘরোয়া টিপসকে ফলো করে কি করে তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে আসা লাউগুলোকে হলুদ হওয়ার হাত থেকে এবং পচে যাওয়ার হাত থেকে তোমরা বাঁচাতে পারবে, কি করে তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে লাউকে ফলাতে পারবে। তাই সকলকেই বলবো ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো এবং যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি তারা ভিডিও শুরুতেই একটা লাইক করে দাও। বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের এই ছোট ছোট লাউগুলোকে হলুদ হওয়ার হাত থেকে এবং পচে যাওয়ার হাত থেকে কিন্তু বাঁচাতে হবে এবং তার জন্য আমাদের জানতে হবে আমাদের এই লাউ গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে এবং কেন লাউগুলো পচে গাছ থেকে ঝরে যাচ্ছে। তো প্রথম যে কারণের জন্য আমাদের লাউ গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলো এই রকম হলুদ হয়ে পচে যেতে আরম্ভ করছে সেটা হলো বন্ধুরা স্ত্রী ফুলের পরাগায়ন সঠিকভাবে না হওয়া। অনেক সময় আমাদের গাছের মধ্যে সঠিকভাবে মৌমাছি বা প্রজাপতি না আসার ফলে আমাদের লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল আসার পর সেই স্ত্রী ফুলগুলোর পরাগায়ন সঠিকভাবে হয় না। অনেক সময় দেখা যায় সেই পরাগায়ন সঠিকভাবে না হওয়ার ফলে আমাদের লাউগুলো হলুদ হয়ে পচে গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করে। তো এক্ষেত্রে আমাদের যে কাজটাকে করতে হবে, এখন যে সমস্ত লাউ গাছের মধ্যে নতুন নতুন এইরকম স্ত্রী ফুল আসতে শুরু করেছে সেই স্ত্রী ফুলগুলোকে হ্যান্ড পলিনেশন করতে হবে। মানে আমাদের এই স্ত্রী ফুলের আমাদের এই যে ফুলটা ফুটবে সেই ফুলের গর্ভকেশরের সঙ্গে আমাদের একটা পুরুষ ফুলের পুংকেশরকে ভালোভাবে কিন্তু ঘষে দিতে হবে, তাহলেই কিন্তু হ্যান্ড পলিনেশন সঠিকভাবে হয়ে যাবে। তাহলেই কিন্তু তোমরা দেখবে 50% পর্যন্ত তোমাদের লাউ গাছের লাউগুলো হলুদ হয়ে যাওয়া এবং পচে যাওয়ার সমস্যা কিন্তু বন্ধ হবে। তো বন্ধুরা, এই প্রথম কাজটার পাশাপাশি যে কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা লাউ গাছের মধ্যে স্ত্রী ফুল বা ছোট ছোট লাউ আসা মাত্রই গাছের মাটির মধ্যে সবসময় কিন্তু ময়েশ্চার ভাবকে বজায় রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবে গাছের মাটি একেবারে যাতে ভিজে চপচপে না থাকে। কারণ বন্ধুরা, গাছের মাটি যদি স্ত্রী ফুল বা ছোট ছোট লাউ আসার পর শুকিয়ে খটখটে হয়ে যেতে আরম্ভ করে সেক্ষেত্রে আমাদের লাউগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাবে। আবার যদি গাছের মাটি সবসময় ভিজে চপচপে করে রাখি তাহলে কিন্তু যেটা হবে আমাদের ছোট ছোট লাউগুলো পচে গিয়ে গাছ থেকে কিন্তু ঝরে পড়বে। বন্ধুরা, আমরা যদি মনে করি যে আমাদের লাউ গাছের মধ্যে আসা স্ত্রী ফুলগুলো সঠিকভাবে পরাগায়ন না হওয়ার ফলে এবং গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে প্রয়োগ না করার ফলেই আমাদের লাউ গাছের মধ্যে আসা স্ত্রী ফুলগুলো সঠিকভাবে লাউয়ে পরিণত হতে পারে না, গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলো হলুদ হয়ে পচে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করে, সেটা কিন্তু একেবারেই নয়। আমাদের লাউ গাছের মধ্যে আসা স্ত্রী ফুলগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ার পেছনে এবং ছোট ছোট লাউগুলো পচে যাওয়ার পেছনে যে 3 নম্বর কারণটা আছে সেটা হলো বন্ধুরা সঠিক খাবারের অভাব। মানে এক কথায় বলা যেতে পারে লাউ গাছের মধ্যে যখন স্ত্রী ফুল আসতে শুরু করে এবং সেই স্ত্রী ফুল যখন ধীরে ধীরে লাউয়ে পরিণত হয় তখন কিন্তু আমাদের লাউ গাছের খাবারের চাহিদা কিন্তু অনেক বেড়ে যায় এবং সেই সময় যদি আমরা সঠিকভাবে লাউ গাছের মধ্যে খাবারকে না প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের লাউ গাছের ছোট ছোট লাউগুলো হলুদ হয়ে পড়ে
এবং কোনো কোনো লাউ পচে গাছ থেকে কিন্তু ঝরে যেতে আরম্ভ করে। তো আমাদের যেটা করতে হবে, লাউ গাছের স্ত্রী ফুলগুলোর মধ্যে যেমন সঠিকভাবে আমাদের পরাগায়ন করতে হবে, লাউ গাছের মাটির মধ্যে যেমন আমাদের সঠিকভাবে জল প্রয়োগ করতে হবে, তেমন নিয়মিত এবং সময় অনুযায়ী আমাদের লাউ গাছের মধ্যে কিন্তু খাবারকেও প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে তোমরা যারা রাসায়নিক খাবারকে লাউ গাছের মধ্যে ব্যবহার করতে চাও, তারা কিন্তু তোমরা 10-26-26 জাতীয় এনপিকে তোমরা লাউ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারো। এক্ষেত্রে তোমাদের লাউ গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলো দ্রুত বড় হবে, গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলো হলুদ হয়ে পচে যাওয়ার হার কিন্তু ধীরে ধীরে কমবে। কিন্তু যারা তোমরা জৈব সারকে ব্যবহার করতে চাও, তারা তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা, আমার হাতে এই যে তোমরা তরল খাবারটাকে দেখছো, এই তরল খাবারটাকে বাড়ির মধ্যে তৈরি করে তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে প্রয়োগ করবে। আর এই খাবারটাকে প্রয়োগ করলেই তোমরা তোমাদের লাউ গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টির কিন্তু যোগান দিতে পারবে। এই খাবার যেমন তোমাদের লাউ গাছের মধ্যে নাইট্রোজেন, ফসফরাসের যোগান দেবে, তেমন এই খাবার লাউ গাছের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আয়রন, ম্যাগনেসিয়ামেরও যোগান দেবে। শুধুমাত্র তাই নয়, এই খাবারকে প্রয়োগ করলে তোমাদের লাউ গাছের মাটি সবসময় কিন্তু অ্যাসিডিক হয়ে থাকবে। তো কিভাবে এই খাবারটা তৈরি করতে হবে, তো চলো সেটা আমি প্রথম তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই তরল খাবারটাকে আমাদের লাউ গাছের জন্য প্রস্তুত করতে হতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো জল। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই পাত্রের মধ্যে 1 লিটার পরিষ্কার কিন্তু জলকে নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমি প্রথম যে উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা শুকনো কলার খোসা। দেখতে পাচ্ছ আমি 5টা শুকনো কলার খোসাকে কিন্তু নিয়ে নিয়েছি। আর এই কলার খোসার মধ্যে আমরা সকলেই জানি প্রচুর পরিমাণে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন। তো আমি এখানে প্রথমেই 5টা শুকনো কলার খোসাকে কিন্তু দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই শুকনো কলার খোসাকে দেওয়ার পর তোমাদের যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা 1 মুঠো পেঁয়াজের খোসা। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই পেঁয়াজের খোসাকে বাড়ি থেকে আবর্জনা হিসেবে ফেলে দিই, কিন্তু আমরা জানি না এই পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকার পাশাপাশি আছে আয়রন এবং পটাশিয়াম, যা কিন্তু গাছের মধ্যে ফল আনার ক্ষেত্রে এবং ফলগুলোকে বড় করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা কিন্তু পালন করে। তো বন্ধুরা, এই দুটো উপকরণকে তোমাদের যদি বেশি পরিমাণে থাকে তোমরা বেশিও এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো উপকরণকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম এবং এই অবস্থায় আমাদের এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য 24 থেকে 48 ঘন্টা কিন্তু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে। তবেই কিন্তু এর থেকে আমরা এই ধরনের একটা লালচে বর্ণের কিন্তু তরল দ্রবণ পেয়ে যাব, যা আমি 48 ঘন্টা আগে তৈরি করে কিন্তু রেখে দিয়েছি। তো তোমরাও যখন দেখবে তোমাদের জলটা এই রকম লালচে বর্ণের হয়ে গেছে, তখন তোমরা যেটা করবে এই দ্রবণটাকে অন্য একটা পাত্রের মধ্যে ভালো করে ছেঁকে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই তরল দ্রবণটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি ছাঁকনির সাহায্যে কিন্তু ভালো করে ছেঁকে নিলাম এবং এই যে তরল দ্রবণটা তৈরি হলো, এর সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু সম পরিমাণে প্লেন জলকে কিন্তু মিশিয়ে নিতে হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমি করে নিলাম। এবং এই যে তরল দ্রবণটা আমরা তৈরি করলাম, মানে এই পাতলা যে তরল দ্রবণটা তোমরা দেখছো, এর সঙ্গে আমাদের যে 3 নম্বর এবং ঘরোয়া উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই 1/2 চামচ কফি পাউডার। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কফি পাউডারটাকে জলের মধ্যে মিশিয়ে দিলাম এবং এই যে ফ্রিতে তৈরি করা ঘরোয়া দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণটাকে আমাদের এরপর কিন্তু লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা, এই দ্রবণটাকে প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের কিছু নিয়ম এবং সতর্কতাকে কিন্তু মানতে হবে। তো প্রথম যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই দ্রবণকে তোমরা কিন্তু সকালবেলা না হলে বিকালবেলাই ব্যবহার করবে। রোদ্দুর ওঠার সময় এই দ্রবণকে কখনোই লাউ গাছের মধ্যে ব্যবহার করবে না। তার সঙ্গে সঙ্গে এই দ্রবণ ব্যবহার করার জন্য তোমাদের লাউ গাছের মাটিকে শুকনো রাখতে হবে এবং শুকনো মাটির মধ্যে তোমাদের এই দ্রবণকে প্রয়োগ করতে হবে। আর তোমরা যদি এই দুটো নিয়মকে মেনে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর প্রত্যেকটা লাউ গাছের টবের মধ্যে 500 ml করে এই দ্রবণকে ব্যবহার করে দিতে পারো, তাহলে কিন্তু যেটা হবে তোমাদের লাউ গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলো পুষ্টির অভাবে কখনোই হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাবে না, কখনোই গাছের মধ্যে আসা ছোট ছোট লাউগুলো পচে যাবে না। কিন্তু বন্ধুরা, এই খাবারটাকে প্রয়োগ করার
ঠিক 24 ঘন্টা পর তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা লাউ গাছের মাটির মধ্যে তোমাদের 2 মুঠো করে ভার্মি কম্পোস্ট দিতে হবে এবং ভার্মি কম্পোস্টকে দেওয়ার পর মাটি শুকিয়ে গেলেই আবার কিন্তু জলকে প্রয়োগ করতে হবে। কিন্তু বন্ধুরা, আমরা যদি আমাদের লাউ গাছ থেকে সাদামাছি নামক পোকাকে দূরে রাখতে না পারি, তাহলে আমরা এই 3টি পরিচর্যা করার পরেও লাউ গাছ থেকে কিন্তু ভালো রেজাল্টকে পাবো না। লাউ গাছের মধ্যে আসা লাউগুলো হলুদ হওয়া বন্ধ হবে না, লাউ পুষতেই কিন্তু থাকবে। তাই আমাদের যেটা করতে হবে, এই 3টি পরিচর্যা করার পাশাপাশি আমাদের লাউ গাছ থেকে সাদামাছিকে কিন্তু দূরে রাখতে হবে। আর তার জন্য আমরা কিন্তু এই কীটনাশকটাকে বাড়ির মধ্যে মাত্র 1 টাকা খরচা করে তৈরি করব এবং এই কীটনাশকটা লাউ গাছের মধ্যে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে বিকালবেলার দিকে কিন্তু ব্যবহার করব। কিন্তু বন্ধুরা, এই কীটনাশককে প্রয়োগ করে সাদামাছিকে দূর করার আগে আমাদের জানতে হবে যে এই কীটনাশকটাকে আমরা বাড়ির মধ্যে কিভাবে তৈরি করব। বন্ধুরা, এই কীটনাশকটা তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে উপকরণটা দরকার সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো বন্ধুরা ন্যাপথলিন, যা আমরা বাড়ি থেকে পোকামাকড় এবং পিঁপড়েকে দূর করতে কিন্তু ব্যবহার করে থাকি। আর এই ন্যাপথলিন আমরা যে কোনো দোকান থেকে 1 টাকা মূল্যে এই একটা বড়িকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো। আর এই ন্যাপথলিনকে আমরা বাজার থেকে সংগ্রহ করে আনার পর আমাদের যেটা করতে হবে, আমাদের একটা পাত্রের মধ্যে গরম ফুটন্ত জলকে 1 লিটার কিন্তু নিতে হবে। দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে গরম ফুটন্ত জলকে 1 লিটার কিন্তু নিয়ে নিয়েছি এবং 1 লিটার ফুটন্ত গরম জলকে নেওয়ার পর এই ন্যাপথলিনের একটা বড়িকে নিয়ে আমাদের ভালো করে শক্ত কিছু দিয়ে ঠুকে আমাদের কিন্তু গুঁড়ো করে নিতে হবে। যেমন তোমরা দেখছো, আমি অলরেডি কিন্তু এটাকে গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়ো ন্যাপথলিনকে আমাদের 1 লিটার জলের মধ্যে ভালো করে প্রয়োগ করে দিতে হবে এবং জলটাকে আমাদের ভালো করে কিন্তু এই ন্যাপথলিনের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই ফুটন্ত জলটার সাথে ন্যাপথলিনটা কিন্তু ভালোভাবে গুলে দিচ্ছি এবং ন্যাপথলিনটা গুলে দেওয়ার ফলে তোমরা দেখতে পাচ্ছ জলের রঙটা কিন্তু ধীরে ধীরে একটু হলুদ বর্ণের হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, এই ন্যাপথলিন সম্পূর্ণ কিন্তু জলের মধ্যে গুলবে না, কিন্তু তার সত্ত্বেও যতটা সম্ভব আমরা জলের সঙ্গে এইভাবে একটু মেশাতে থাকবো এবং জলটাকে ঠান্ডা হওয়ার জন্য আমরা কিন্তু একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে প্রথম রেখে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু 2 ঘন্টা পর এবং 2 ঘন্টা অপেক্ষা করার পর আমার কিন্তু জলটা পুরোপুরিভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তোমরাও কিন্তু প্রথম জলটাকে ঠান্ডা করে নেবে এবং ঠান্ডা করে নেওয়ার পর যখন তোমরা দেখবে তোমাদের ন্যাপথলিনগুলো 40% পর্যন্ত জলের সঙ্গে মিশে গেছে, তখন যেটা করবে সেটা হলো বন্ধুরা, বাড়ি থেকে তোমরা 1/2 চামচ হলুদ গুঁড়োকে নেবে এবং 1 লিটার ন্যাপথলিন মিশ্রিত দ্রবণের সঙ্গে তোমরা কিন্তু ভালো করে মিশিয়ে দেবে। দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে ভালো করে হলুদটা ন্যাপথলিনের দ্রবণের সঙ্গে কিন্তু মিশিয়ে দিচ্ছি এবং হলুদকে ভালোভাবে গুলে নেওয়ার পর তোমরা দ্রবণটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে কিন্তু ছেঁকে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটাকে ছাঁকনির সাহায্যে অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিলাম এবং এই দ্রবণটা ছেঁকে নেওয়ার পর আমরা কিন্তু এই দ্রবণটাকে ডাইরেক্ট লাউ গাছের মধ্যে কখনোই প্রয়োগ করব না, কারণ বন্ধুরা, এই দ্রবণটা গাছের কিন্তু মারাত্মক ক্ষতি করতে পারে। তাই এই দ্রবণটাকে প্রয়োগ করারও একটা নিয়ম আছে। তো কী সেই নিয়ম? তো আমরা বন্ধুরা এই দ্রবণটা একেবারে কিন্তু অনেকটা তৈরি করে নিয়েছি। তোমরাও এইভাবে 1 লিটার দ্রবণকে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে তোমরা কিন্তু স্টোর করে রেখে দেবে এবং যখন এই দ্রবণটাকে তোমরা লাউ গাছের মধ্যে প্রয়োগ করবে, তখন তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা, 1 লিটার একটা স্পেয়ার মেশিনের মধ্যে পরিষ্কার জল নিয়ে নেবে এবং পরিষ্কার জলকে নেওয়ার পর এই যে কীটনাশকটা, এই কীটনাশকটা তোমরা 1 লিটার জলের মধ্যে 1 কাপ কিন্তু মিশিয়ে দেবে। দেখতে পাচ্ছ, আমি কিন্তু 1 কাপ এই কীটনাশকটাকে 1 লিটার জলের মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম এবং এই কীটনাশকটাকে মেশানোর পর তোমরা যেটা করবে, তোমরা বাড়িতে থাকা হ্যান্ড ওয়াশ বা শ্যাম্পুকে তোমরা কিছুটা এর মধ্যে দিয়ে দেবে, মানে কমসে কম 1/2 চামচ শ্যাম্পুকে তোমরা এক্ষেত্রে কিন্তু ব্যবহার করে দেবে এবং এই দ্রবণটাকে ভালোভাবে তোমরা একটুখানি ঝাঁকিয়ে নেবে যাতে প্রত্যেকটা উপকরণ জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং এই দ্রবণটাকে ঝাঁকিয়ে নেওয়ার পর প্রত্যেক 5 দিন অন্তর অন্তর মোট 3 থেকে 4 বার যদি তোমাদের লাউ গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দিতে পারো বিকালবেলার দিকে, তাহলে কিন্তু
কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের লাউ গাছের মধ্যে সাদা মাছির আক্রমণ ধীরে ধীরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে তোমাদের লাউ গাছের মধ্যে লাউ পচে গেলে এবং লাউ হলুদ হয়ে গাছ থেকে ঝরে গেলে তোমরা কোন কোন পরিচর্যাকে করবে তোমাদের লাউ গাছের এই লাউ পচে যাওয়া এবং লাউ হলুদ হয়ে যাওয়াকে বন্ধ করার জন্য। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।